হ্যালো নীল ভাইয়া। আরে তোবা, কেমন আছো তুমি? সরি। আরে সরি কেন? নীল হালকা হেসে, কারণ আমি এখনই তোমার ইচ্ছে মতো গালি দিব, তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। কুত্তা, বদমাইশ, খাচ্চর, বন মানুষ, কোথায় চলে গিয়েছিলে হ্যাঁ আমাকে না বলেই? এদিকে তোমার জন্য টেনশন করতে করতে আমার আপু এখন হাসপাতালে আছে। ফোন রিসিভ করে একটাবার জানতে চাইলে না আমার বোন কেমন আছে? তোমাকে হাতের কাছে পেলে লবণ ছাড়া চিবিয়ে খাবো। এই তোরা চুপ কর। না আপু, তুমি কোনো কথা বলবে না। মানুষ এত স্বার্থপর কেমনে হয়? একে তো না বলে পালিয়ে গেছে, তার উপর একটাবার ফোন দিয়ে জানতে চাইনি তার বউ কেমন আছে। কালকের ভেতরেই তোমাকে আমাদের বাসার সামনে দেখতে চাই, না হলে আমি তোমার নামে মামলা করব। তোমার কথাগুলো শুনে হাসি পেলেও নিজেকে সত্যি স্বার্থপর লাগছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বিয়ে হয়ে গিয়েছে, সেই হিসেবে তনু আমার স্ত্রী। আমার এমনটা করা একদম ঠিক হচ্ছে না। আচ্ছা, তোমার আপু এখন কেমন আছে? তুমি আমার সাথে আরও একটা কথা বলবা না? এখন জিজ্ঞেস করছে আপু কেমন আছে। এই নাও, তোমার জামাই জিজ্ঞেস করছে কেমন আছো। তোমার তনুর হাতে ফোন ধরিয়ে দিল। তুমি আমাকে বলনি কেন তুমি হাসপাতালে আছো? আচ্ছা, এখন কেমন আছো? ডাক্তার কি বলেছে? জি, ভালো আছি। ডাক্তার বলেছে তেমন কিছু হয়নি, সময় মতো না খাওয়ার ফলে এমন হয়েছে। আচ্ছা, আমি কি কালকে আসবো তোমাকে দেখতে? না, লাগবে না, আপনার হয়তো অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, ঠিকই বলেছ, অনেক কাজ আছে। আমি বরং কিছুদিন পরে আসবো তোমাকে দেখতে। জি, তাহলে রাখি, ভালো থাকবেন। নীল মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ছাদে। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। 2 থেকে 3 দিন পর পর তনুর সাথে কথা হয়, 1 মিনিট 2 মিনিট এরকমই। একদিন বিকেলে হঠাৎ করে আম্মু বললেন রেডি হতে, এয়ারপোর্ট যাব। কেন জিজ্ঞেস করলে বললেন আব্বু আসছেন ঢাকা থেকে। শুনে তেমন একটা খুশি না হলেও কিছুটা ভালো লাগছিল। এয়ারপোর্টে পৌঁছবার আগেই দেখতে পেলাম জিসান আঙ্কেল দাঁড়িয়ে আছে, আশেপাশে আরো কয়েকজন লোক। গাড়ি থেকে নামতে যাব, এই শোন, উনি তোর বাবা। নীলের মা জিসানের দিকে দেখিয়ে, আরে উনি তো জিসান। জিশানই তোর বাবা। গাড়ি থেকে নেমে লাফ দিয়ে গিয়ে জড়িয়ে ধরল নীল তার বাবাকে। ছেলের এইভাবে জড়িয়ে ধরা দেখে কেঁদেই দিল জিসান। বাবা ছেলেকে নূরজাহান বাসায় নিয়ে আসলেন। অতঃপর জানতে পারলো কালকে নাকি নীলের বিয়ে নিশাদের সাথে, এই জন্য জিসান ঢাকা থেকে এসেছে। কথাটা শুনে নীলের হজম হয়নি, তাই ওদের রুম থেকে হঠাৎ করে কাউকে কিছু না বলেই বের হয়ে গেল। কেমন যেন একটা চিন্তা এসে ভর করেছে নীলের মাথায়। তার মনে হচ্ছে সে ফ্যামিলির কথা রাখতে গিয়ে অনেক বড় ধরনের ভুল করছে। মুহূর্তেই তনুর কথা মনে পড়ে যায়। নিশাদকে বিয়ে করে তনুকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবো না। যেই মেয়েটা তার মনোজাতে আমাকে রাখে, আমি তাকে ঠকাতে পারবো না। বাসর রাতে 2 থেকে 30 মিনিটের পর নীলের ঘুম ভেঙে যায় কারো ফিস ফিস কথা শুনে। সেদিন নীল দেখেছিল তনু তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে কান্না করছে। সবকিছু শুনতে না পেলেও একটা কথা স্পষ্ট শুনেছিল, আল্লাহ, তুমি আমার প্রিয় স্বামীকে সবসময় বিপদ মুক্ত রেখো, ওনাকে সব সময় তোমার দিনের পথে চলার তৌফিক দিও। হি আল্লাহ, শুনেছি ওনার এই পৃথিবীতে আপন কেউ নেই, তুমি আমাকে ওনার আপন করে দিও। ওনার সমস্ত সুখে দুঃখে আমাকে ওনার পাশে থাকার তৌফিক দিও। কথাগুলো শুনে নীল সেদিন কেমন একটা রিয়েক্ট করেনি, বরং চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। আজকে নিশাদের সাথে বীর কথা ওঠায় সে বুঝতে পারছে জীবনসঙ্গী হিসেবে তনুই বেস্ট। নিশাত তো টাইমিং দেখে ভালোবাসে। কাল যদি আমার বড় কিছু হয়ে যায় তাহলে নিশাত আমাকে ছেড়ে যেতে 2বার ভাববে না। আর তনু আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবে না। তনুর প্রতি এটা আমার অন্ধবিশ্বাস নয়, ওর মোনাজাতে কান্না করার উপর ভিত্তি করে বলছি। আমি জানি আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না। সুখী তো তাকে বিয়ে করলে হব যে আমাকে ভালোবাসে। আমি চলে আসার পর মেয়েটা না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, অথচ আমাকে একবারও জানায়নি। উল্টা আমাকে বলছে আমি কেমন আছি না যে করেই হোক কালকে বিয়েটা আটকাতে হবে। কোনো স্বার্থপর মেয়েকে আমি আমার লাইফে আসতে দেব না। 7-5 ভাবছে নীল। তখনই জিসান নীলের রুমে আসে। নীল তখন বিছানায় শুয়ে বালিশের উপরে মাথা রেখে এইসব ভাবছে। জিসান রুমে আসতেই উঠে বসলো। কিরে, বিয়ের কথা শুনে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু নয়, আমার ভালো লাগছিল না তাই চলে আসলাম। সত্যি কথা বলতো, এই বিয়েতে তুই খুশি হচ্ছে না?
নীল একবার ভাবলো, বাবাকে সত্যি কথাটা বলে দিলে কেমন হয়। বাবার জানা দরকার নিশাদের কর্মকাণ্ডগুলো। বাবা, এখন তুমিই বলো, এত কিছুর পরে আমি ওকে কিভাবে বিয়ে করব? নিশাত যখন জানতে পারলো আমি এই পরিবারের কোনো সদস্য নই, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ঠিক তখনই নিশাত আমার পাশে থাকার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজকে যখন জানতে পারলো আমি আবার বাসায় ফিরে এসেছি, সবকিছু মিথ্যে ছিল, তখন আবার আমাকে পেতে চাইছে। টাকা পয়সা ধন সম্পদের কোনো গ্যারান্টি নেই। কাল যখন আমার কাছে কিছুই থাকবে না, তখন নিশাত আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? নিশাতকে বিয়ে না করার বিশেষ কারণ ওর মুখের ভাষা ভালো নয়। আমি জানি ওর দ্বারা আমার মা কখনো সুখী হতে পারবে না। আমি এমন মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা ওদের না করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই এসব নিয়ে আর টেনশন করিস না। অবশেষে সব বলে দিল। নীল অবাক হয়ে তাকিয়ে আছে। একটা বিয়ে ভাঙা কোনো সাধারণ বিষয় নয়, তাও বিয়ের আগের দিন। নীল প্রথমে ভেবেছিল নিশাদকে বিয়ে করার জন্য তার বাবা তাকে বোঝাবে, কিন্তু না, তার ধারণা ভুল ছিল। খুব সহজেই মেনে নিলেন ছেলের কথা। আচ্ছা তুই তাহলে রেস্ট নে, আমি আসছি। জিসান চলে গেলে নীল তনুকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বউটা কি করছে? তনু ফোনটা কানের থেকে সরিয়ে নিজের শরীরে চিমটি কাটল। এটা স্বপ্ন নয় তো, নাকি আমি ভুল শুনলাম? নীল আবার বলে উঠল, আমার বউটা কি করছে? হ্যালো হ্যালো। জি, হ্যালো, কেমন আছেন? তনু তুতলাতে তুতলাতে নীলের মুখে বউ ডাকটা হজম হচ্ছে না। তোমার গলায় কোনো সমস্যা নাকি? না, গলায় সমস্যা হবে কেন? মনে হয় কানে কিছু একটা হয়েছে, সব কিছু ওলটপালট শুনতে পাচ্ছি। তাহলে আমি ফোন রেখে দিব? না না, এখন শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। ভাবছি 2-1 ভেতরে নোয়াখালী আসবো, কিন্তু কিন্তু কি হয়েছে বলুন? না, তেমন কিছু নয়। ও, আচ্ছা, তোবা কি করছে? এই তো পাশে বসে আছে। মনে হয় আমার উপরে রেগে আছে। বেচারি তোবা সেদিন কি বকা দিল আমাকে। আপনি প্লিজ কিছু মনে করবেন না, ছোট মানুষ বুঝতে পারেনি। আমি না হয় তোবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আপু, তুমি ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবে নীল ভাইয়া, উনি না বলে। থাপ্পড় দেব, বেশি কথা বলছিস কেন? হয়েছে, তোমাকে আর মারতে হবে না। আমি এসে না হয় মহারানীর কাছে ক্ষমা চেয়ে নিব। নিজে চেঁচামেচি হচ্ছে। আচ্ছা বউ, আমি তোমার সাথে রাতে কথা বলবো, এখন রাখি। ফোন কেটে নীল নিচে গেল। দেখে মনে হচ্ছে কে বা কারা বাসায় এসেছে। 4-5 জনের মতো হবে। 2 জন মহিলা, সাথে একটা মেয়ে, 14+15 বছর বয়স হবে, সাথে একজন মুরব্বী, আরো একজন লোক, বাবা বয়সী হবে। নীল নিচে নামতেই হইচই বেড়ে গেল। আভা, এই দেখ আমাদের নীল কত বড় হয়ে গেছে, তাই না? জিসান তার বোনকে নীলকে দেখিয়ে দিল। আভা নীলের কাছে গিয়ে জড়িয়ে ধরল। চোখে মুখ দিকে তাকাচ্ছে। নীল বুঝতে পারে না কি করবে, তাই সে চুপ করে থাকে। এক একজন আসছে আর নতুন বউয়ের মতো আদর করছে। নীল চুপটি মেরে সব দেখে যাচ্ছে। একদম ভাবির সব কিছু পেয়েছে, নাক চোখ সব ভাবির মতো। চুপ বেয়াদব মেয়ে, সব সময় পাকনামো ভালো লাগে না। নীল চট করে একটা থাপ্পড় মেরে বসে অবন্তিকার মাথায়। সেটা কেউ লক্ষ্য করেনি। অবন্তিকা চোখ বড় বড় করে নীলের দিকে তাকায়। নীল অন্যদিকে তাকিয়ে আছে। এদিকে ভাইয়ের এমন দুষ্টুমি দেখে ফিক করে হেসে দিল নীল। এবার অবন্তিকা নীলর দিকে তাকায়। চল ফোট। নীল খেয়াল করলো জিসানের বাবা সোফায় বসে আছেন। নীলের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নিজের বিবেক কথা বলতে না করে দিচ্ছে। নীল সেটা বুঝতে পেরে ওর দাদুর পাশে গিয়ে বসে। হ্যালো, কেমন আছেন? জিসান সবাই যার যার মতো কথা বলছে। ওরা এসেছেন নীলের বিয়ে খেতে। কে কি করবে এসব নিয়ে আলোচনা চলছে। আভা আন্টি, দাদিমা আর আম্মুর সে কবে ওপরে চলে গিয়েছে। বাবা তার বোনের জামাইকে নিয়ে বাইরে চলে গেলেন। এখানে নীল তার দাদা, নানা ভাই আর মামুনির, নীলু, অবন্তিকা আর আমি। দাদা ভাই আমার কথা শুনে চুপ থাকতে পারলেন না। বুঝলাম না। আরে আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? আমি আপনার থেকে কত বছরের বড় শুনি। দাদা ভাই চুপ করে গেলেন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, দাদা ভাই তুমি এখনো বেঁচে আছো? মরবা কবে? আমরা কি 40 খাবো না? ধুর, আমি যাচ্ছি। কথায় কথায় কান্না করা লোকগুলো আমার পছন্দ নয়। আমি তো ফাইজলামি করছি, তুমি সেটা সিরিয়াসলি নিচ্ছ?
চলে যায় তার রুমে। এদিকে রাতে আম্মু এসে কিছু জামা কাপড় দিয়ে গেলেন। কালকে নাকি এগুলো পরতে হবে। মাথা কাজ করছে না, যে করেই হোক বিয়ে বন্ধ করতে হবে। নীল চুপি চুপি আম্মু রুমে গেল। আম্মু, দাদা ভাই আর আবাবু বসে আছে। আমাকে দেখে, কি রে, কিছু বলবি? জরুরি কথা। তাহলে বল, কি বলবি? আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। তুই না করলেও তোর বাবা করবে, সমস্যা কি? আম্মু, আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি। নূরজাহানের রাগ উঠে গেল। মানে কি? তুই না ওকে ভালোবাসিস, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আম্মু, তুমি জানো না নিশাত কেমন মেয়ে। আমি ওকে খুব ভালো করে জানি। লোভী, স্বার্থপর একটা মেয়ে। তাছাড়া আমি তোমাদেরকে না জানিয়ে একটা ভুল করে ফেলেছি। কি করেছিস, ক্লিয়ার করে বল। আমি নোয়াখালীতে বিয়ে করে ফেলেছি। ভয়ে চুপসে গিয়েছে নীল। মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। নীল, ফাজলামি করিস না, যা রুমে যা, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আমি ফাইজলামি করছি না, যেটা সত্যি সেটা বলছি। বিশ্বাস না হলে আমি তনুর সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছি। ঠাস, এই জন্যই তোকে এত বড় করেছি, এই দিন দেখবো বলে। এখন নিশাতের মা বাবাকে মুখ দেখাবো কিভাবে? তুই বিয়ে করতে পারবি না ডাইরেক্ট না বলে, কেন শুধু শুধু নিশাতের নামে উল্টোপাল্টা বলছিস? নীল আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে দিল। এদিকে জিসান সবকিছু জানতে পারল। নীলের মাকে সবকিছু বুঝিয়ে বলল। জিসানের কথা অনুযায়ী নিশাদের বাসায় ফোন দিল নূরজাহান। এদিকে নিশাদের তখন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। নীলের বাসা থেকে ফোন করে না করে দিল, কালকে বিয়ে হচ্ছে না। এদিকে নিশাদ কান্না করতে করতে পাগলামি শুরু করে দিয়েছে। দেরিতে হলেও নীলের ভালোবাসার অভাব বুঝতে পারে নিশাদ। থাক ওসব কথা। নীল রাতে দরজা বন্ধ করে দিয়ে যেই ঘুমিয়েছিল, সকাল 10টায় ঘুম থেকে উঠল। একই বাসা, একই বাসা একদম ফাঁকা। সবাই কোথায় গেল নীল কিছুই বুঝতে পারে না। একে একে সবার ফোনে কল দিল, কিন্তু কেউই নীলের ফোন রিসিভ করে না। নীল ব্যাপক টেনশনে আছে। এদিকে 11টার সময় হঠাৎ করেই হুজুরের বাসার সামনে 10-15 জন লোক এসে হাজির। হুজুর তাদেরকে বাসার ভেতরে নিয়ে গেলেন। ওরা কারা সকালবেলায় আমার বাসায় কেন? ওরা এসেছেন তনু আপুর বিয়ের বিষয়ে কথা বলতে। এই গাধা, তুই জানিস না আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? আরে মামা, চেতেন কেন? ওরা সেই বিষয় নিয়ে কথা বলবেন। ওরা নীলের ফ্যামিলি মেম্বার। কিন্তু তুই তো আমাকে বলেছিলি নীলের কেউ নেই, সে অনাথ। আরে মামা, আজ যেটা জানতাম সেইটা এনে আন্নারে কইছি। আয় তো আজকে এনে শুনলাম নীলের ফ্যামিলি আছে। ঠিক আছে, তুই বাজারে যা, আমার জন্য বাজার নিয়ে আয়। এই নে টাকা, তোর মামির কাছে যা কি কি লাগবে সব বলে দিবে। শুনলাম আপনার 2টা মেয়ে আছে, ওদের তো দেখতে পাচ্ছি না। আরে ওরা মাদ্রাসায় চলে গিয়েছে, সকালে আর বিকেলে আসবে। আপনার মেয়ে এখনো পড়াশোনা করছে? আরে না, পড়াশোনা এরকম শেষ, মাদ্রাসায় বাচ্চাদের পড়াতে যায়। ও, তা তো শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে আমার ছেলে নীলের সাথে। জি হয়েছে। কিন্তু আমরা এই বিয়ে মানি না। আপনার মেয়েকে বাসায় নিয়ে আসুন। আপনারা জানেন না, ছেলে মেয়ে বিয়ে দিতে হলে তাদের ফ্যামিলিকে জানাতে হয়। আরে সেটা জানি, কিন্তু নীল তো বলেছিল সে অনাথ, তার কেউ নেই, তাই আমরা তেমন খোঁজ খবর নেইনি। সে বললেই হলো নাকি? দেখুন, আপনার মাথা গরম করবেন না। তাছাড়া আমরা তো আরে নীলে জোর করে বিয়ে করাইনি। ওরা একজন আর একজনকে ভালোবাসতো, তাই সম্পর্কে হালাল করতে বিয়েটা দিয়ে হয়েছে। আচ্ছা বুঝলাম, এখন ভালো হয়ে আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে আসুন। আপনাদেরকে আবার আজকে সিলেটে যেতে হবে। জি, আমি এখনই ফোন দিয়ে বলছি, 30 মিনিট লাগবে আসতে। তাহলে বিআইন সাহেবকে বলুন আমাদের বৌমার জামা কাপড় গুছিয়ে রাখতে। আমরা কিন্তু তনুমাকে নিয়ে বাসায় যাব। হুজুর শুনে খুব খুশি হয়েছিলেন। কিছুক্ষণ পর তোবা আর তনু বাসায় চলে আসলো। তনু বাসায় এত লোক দেখে রীতিমতো চমকে গিয়েছিল। সে জানে না কে বা কারা বাসায় এসেছে। আব্বু ফোন করে আর্জেন্ট বাসায় আসতে বলেছে। ভাই তাই এসেছে। তনুর রুমটা ওনাদের পেছন দিকে। যেতে যেতে হালকা পাতলা একটা সালাম দিয়ে রুমে চলে গেল। নীলের বাসার সবাই দেখে তো অবাক। পা থেকে মাথা অবধি কিছুই দেখা যাচ্ছে না। তনু তার মাকে রুমে ডেকে নিয়ে আসলো। আম্মু, এরা কারা? এত লোক বাসায় কেন? তোর শ্বশুর বাড়ির লোক তোকে নিতে এসেছে। চল শাড়ি পরে ওদের সামনে আয়। কথাগুলো শুনে খুশিতে আত্মহারা হয়েছে, কিন্তু শাড়ি পরে ওদের সামনে আসার কথা বললে না করে দিল।
পর দিব। ওখানে গেলে সমস্যা কোথায়? মা ওখানে 4 জন পুরুষ আছে, সেটা দেখেছো? আমি পারবো না। আরে উনাদের মধ্যে একজন নীলের নানা, আর একজন দাদা, আর তার বাবা, আর ফুফুর জামাই। ওদের সামনে গেলে কিচ্ছুই হবে না, চলায়। তনু, আম্মু ওইটা বলে চলে গেলেন। তনু গোলাপি একটা শাড়ি পরে বেরিয়ে আসলো, একদম মেকআপ করেনি, যেন পরীদের মতো লাগছে। সবার সামনে যেতেই সবাই হা করে তাকিয়ে আছে, যেন আর কোনোদিন মেয়ে দেখেনি। এই যেন এক স্বর্গের পরী। নীলের মা তনুকে দেখে তো পুরোই ফিদা হয়ে গেছে। ছেলের পছন্দ এতটাও খারাপ নয়। সবার এমন চাহনিতে তনু বিরক্তি ফিল করে, সাথে ভেতরে কিছুটা ভয় কাজ করছে। শরীর কাঁপতে শুরু করেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গাল দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। সব কিছু ক্লিয়ার করে বিকেলে তনুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সবাই। এইদিকে নীল তো টেনশনে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাত 3টা নাগাদ এখনো নীল বাসায় একা বসে আছে, ঘুম আসছে না। হঠাৎ কলিং বেল বাজতেই নীলের ভেতরে ভয় কাজ করছে, এত রাতে কে আসতে পারে। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে চোখ রাখে, আম্মুকে দেখা যাচ্ছে। নীল ভয়ে দরজা খুলে দিল, তনুকে সাথে রেখে টাসকে খেল। আম্মু, তোমরা কোথায় চলে গিয়েছিলে? আমাকে বলে গেলে কি হতো? জানো আমি কত টেনশনে ছিলাম। হয়েছে, আর টেনশন করতে হবে না। নীলু, তনুকে নীলে রুমে নিয়ে আয়। নীল, রুমে যা, অনেক হয়েছে, ঘুমাতে হবে। জার্নি করতে করতে টায়ার্ড লাগছে। আমি সবার সাথে কথা বলতে চাইলে কেউ আমার সাথে কথা বলল না, যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম। তনু ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে, দেখে মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। আচ্ছা তনু আপু, কেমনে কি কিছুই তো বুঝলাম না। তনু আর চোখে একবার নীলের দিকে তাকালো। আমি আপনার আপু হই কোন দিক থেকে? আসো জানিয়ে দিচ্ছি। এই বলে চট করে নীলের কলার ধরে 2 ঠোঁট এক করে দিল। নীল কিছু বুঝে উঠতে পারল না, হুট করে এমন কিছু হয়ে যাবে ভাবতেও পারেনি। কেমন যেন নীলের কলিজা সহ পুরো শরীর কাঁপতে শুরু করেছে। যদিও এর আগে অনেকবার নিশাদকে কিস করেছে, কখনো এরকম হয়নি নীলের সাথে। এই যেন এক অজানা ভয়, অনুভূতি দুইটা মিশে বুকের ভেতর ভূমিকম্প সৃষ্টি করছে। এদিকে তনু নীলের কাঁপতে থাকা দেখে আস্তে করে ঠোঁটগুলো নিজের থেকে সরিয়ে নিল। নীল তখন হাঁপাচ্ছে, কেমন যেন অস্থির লাগছে। তনু নীলের এরকম অবস্থা দেখে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। চট করে মনে পড়ে যায় 1 মিনিট আগের কথা। তনু লজ্জায় নীলের মুখে মুখ লুকায়, এতে যেন নীলের শরীর আরো বেশি করে কাঁপতে থাকে। আপু, আপনি প্লিজ একটু সরে দাঁড়ান। আমি পারবো না, লজ্জা লাগছে। আপু, আপনার লজ্জার গোষ্ঠী উদ্ধার করে দিব। এদিকে দেখতে পাচ্ছেন না আমি নাদান ছেলের শরীর ব্লক করে দিচ্ছে? মেরে ফেলার কোনো ইচ্ছে আছে নাকি? ব্লক হলে হবে। আপনি আমাকে আপু ডাকছেন কেন? কারণ আপনি আমার থেকে 3 বছরের সিনিয়র। প্লিজ সরে দাঁড়ান। কিভাবে আমি আপনার থেকে সিনিয়র হলাম শুনি? আপনার বয়স কত? মনে হয় 23+ হবে। আপনার 23+ আর আমার 20, 3 বছরের বড় আপনি। বয়স যতই হোক আমি ওসব নিয়ে ভাবছি না। আপনি আমার স্বামী, আর স্বামী সবসময় স্ত্রীর থেকে বড়, সেই হিসাবে আমি আপনার ছোট। এদিকে নীলের অবস্থা একদম খারাপ, ধাক্কা মেরে তনুকে সরিয়ে দিল। দেখুন, এখন প্যাচাল না করে ঘুমান, আমার খুব ঘুম পাচ্ছে। নীল এটা বলে চুপ করে শুয়ে পড়ল। তনু লাইট অফ করে নীলের ডান পাশে শুয়ে পড়ল। নীলের খাট তেমন একটা বড় নয়, সিঙ্গেল খাট, বালিশও একটা। তনু বালিশে মাথা রাখতেই নীল হালকা নড়ে চড়ে উঠল। একজনের শরীরের সাথে অন্যজনের শরীর লেগে আছে। তনুর শরীরটা নীলের শরীরের সাথে লেগে আছে, এর কারণে নীলের শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করে। নীল হুট করে ব্যালকনিতে চলে যায়। তনু ভাবতে থাকে, নীল এত ভীতু টাইপের কেন? মেয়েদের থেকেও বেশি লজ্জা পায়। যেখানে আজকে তনুর লজ্জা পাওয়ার কথা, সেখানে নীল পাচ্ছে। সবকিছু গোলমাল মনে হচ্ছে। নীল ব্যালকনিতে দাঁড়িয়ে রিফাতকে কল দিল। 8 থেকে 10 দেওয়ার পরেও ফোন ধরছে না। আরও একবার দিতেই ধরে ফেললো। এই শালা কুত্তা বদমাইশ বিড়াল শিয়াল, এত রাতে ফোন দিছিস কেন? দিলি তো আমার আরামের ঘুমটা নষ্ট করে। আরে ভাই, রাগ করিস না, একদিন তুইও এরকম সিচুয়েশনে পড়বি। কি হয়েছে বল। মাম্মা, তোদের নোয়াখালীর মেয়েদের শরীরে কি কোনো রকম কারেন্ট থাকে নাকি কোনো জাদু শক্তি আছে? এটা কেমন কথা? এত রাতে তুই কথা বলার জন্য ফোন দিয়েছিস? ধুর বেটা, শুধু রাগ দেখাস কেন?
তোর আপু মানে জান্নাত জান্নাত আপু তোর কি করছে? যখনই মামা ও আমার পাশে আসে না, ঠিক তখনই আমি উত্তেজিত হয়ে যাই আর কাঁপতে শুরু করি, কিন্তু কিছুই করতে পারি না। সব কিছু এলোমেলো হয়ে যায়। এর আগেও তো আমি নিশাতের সাথে অনেক কিছু করেছি, কই আমার তো তখন এমন করেনি। এটা আবার কেমন কথা? উত্তেজনা শুরু হলে তনু আপুর সাথে মিলে বিড়াল মার, সেটা না করে আমাকে ফোন দিয়েছিস কেন? দেখ ভাই, তুই আমার বিষয়টা বুঝতে পারছিস না। যখনই ও আমাকে টাচ করে, ঠিক সেই মুহূর্ত থেকে আমার হার্টবিট বেড়ে যায়, শরীরে সব কিছু আস্তে আস্তে ব্লক হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়। তখন এমনটা কেন হয় সেটাই তো বুঝতে পারছি না। আমি বলি কি, তুই তোর বইয়ের সাথে কর, একবার এগুলো হয়ে গেলে আর কিচ্ছু হবে না, তুই ভালো হয়ে যাবি। অভ্যাস নেই তো তাই এমন হচ্ছে। কি বলছিস বেটা? এইগুলো ওসব সেক্স কেন করতে যাব? তাহলে তুই মর, চল ফোন রাখ। সেক্স করলে আর এমন হবে না তো? আরে বেটা একদিন সহবাস করে দেখ, সব ঠিক হয়ে যাবে। আর শোন, আর কল দিবি না, দিলে মার দেবো সালা। রিফাত ফোন কেটে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আস্তে ধীরে কথা বললেও আওয়াজ বেশ দূর অবধি পৌঁছায়। এদিকে নীল রুমে আসছে। তনুর ভেতরে ভয় কাজ করছে, কারণ নীলের বলা প্রত্যেকটা কথা তনু শুনতে পেয়েছে। নীল বুকে থুতু দিয়ে তনুর পাশে শুয়ে পড়ল। নীলের ভেতরে ভয় কাজ করছে। 7-5 ভাবতে ভাবতে পেছন থেকে জড়িয়ে ধরল তনুকে, গলায় মুখ গুজে দিল। তনুর চুলের মিষ্টি গন্ধে নেশে পাড়ি জমানো নীল। একজোড়া ঠোঁট তনুর গলা থেকে মুখের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে আলতো করে ছুঁয়ে যাচ্ছে গালের চারপাশে, কখনো ঠোঁটের উপরে আক্রমণ করছে। নীলের প্রত্যেকটা স্পর্শে তনু কেঁপে উঠছে। এই প্রথমবার তনুকে স্পর্শ করে নীল। সবকিছু ঠিকঠাক চলছে, শুধু মাথায় কাজ করছে না। এই মুহূর্তে সে কি করছে তা নিজেও জানে না। 15 মিনিট চলে যাওয়ার পর চরমভাবে উত্তেজনায় নীল তখন খেয়াল করল তনুর চোখ ভেসে যাচ্ছে লোনা পানিতে। তনুর ঠোঁটের উপরে দাঁত চেপে ঠোঁটের উপরে দাঁত চেপে চোখ বন্ধ করে আছে। গাল দুটো লাল হয়ে আছে, চেহারায় কষ্টের ছাপ। নীলের কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। নীল খুব ভালো করেই বুঝতে পারলো তনু কেন এমন করছে, তাই প্রশ্ন করে তনুকে লজ্জার মুখে ফেলতে চায় না। এটা আমি কি করলাম? পশুর মতো আচরণ করতে আমি কিভাবে পারলাম? এটা মানে ও আমার বিয়ে করার বউ, তো কি হয়েছে? সে কি মানুষ নয়? উফ, নীলের মাথাটা ধরে আসছে। তনু এতক্ষণ নিজের মধ্যে ছিল না। তলপেটের চাপা যন্ত্রণাগুলো তনুকে ভীষণ কষ্ট দিচ্ছিল। আস্তে করে চোখ খুলে তাকাতেই নীল সাথে সাথে তনুর উপর থেকে সরে যায়। অন্য পাশে মুখ দিয়ে কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকে। রাত প্রায় শেষের দিকে, একটু পরে হয়তো আজান হয়ে যাবে। তনু বিছানা ছেড়ে উঠতে চাইছে, কিন্তু উঠতে পারছে না। অনেক কষ্টে শরীরের কাপড় ঠিক করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিল। এদিকে নীল এখনো চুপচাপ শুয়ে আছে। ঘুম নামক জিনিসটা এখন আর নীলের ধারে কাছেও আসতে চাইছে না। তনু খুব ভালো করেই বুঝতে পারছে নীল জেগে আছে। একবার বলতে চেয়েছিল যাও শাওয়ার নিয়ে আসো, কিন্তু পরক্ষণেই কিছুক্ষণ আগের সবকিছু ভেসে উঠল চোখের সামনে। বলতে চেয়েও লজ্জায় বলতে পারল না। তনু তাহাজ্জুদের নামাজে থাকা অবস্থায় মসজিদ থেকে মধুর কণ্ঠে আজানের সুর ভেসে আসলো। তনু তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ে নিল। নীলকে নামাজের জন্য ডাকতে চেয়েও পারেনি। নীল চুপ করে শুয়ে আছে। ভেবেছিল শাওয়ার নিবে, কিন্তু এখনই শাওয়ার নিতে কেমন যেন লজ্জা বোধ করছে, কারণ রুমের লাইট জ্বলছে আর তনুও জেগে আছে। এই মুহূর্তে তনুর দিকে তাকানো সম্ভব নয়। তনু নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছে, যদিও নীলের রুমে কোনো কোরআন শরীফ নেই। তনু মুখস্থ আছে, কারণ সে কোরআনে হাফেজা। একটা মানুষের গলার সুর এত মিষ্টি হতে পারে, বিশেষ করে তেলাওয়াতের সময়। তেলাওয়াত না শুনলে কখনো জানতেও পারতো না নীল। সকাল 6টায় নীলের চোখে ঘুম নেই। তনু এতক্ষণ তেলাওয়াত করছিল, রাতে ঘুম হয়নি এক মুহূর্তের জন্য। তাই তেলাওয়াত বন্ধ করে নীলের পাশে শুয়ে পড়ল। ধীরে ধীরে তনু ঘুমের রাজ্যে হারিয়ে গেল। তনু ঘুমোতেই নীল উঠে আগে বসার রুমে গেল। হঠাৎ খেয়াল করলো তার পরনে থাকা প্যান্টের উপর রক্তের দাগ লেগে আছে। নীল ভয় পেয়ে যায়, কিছু ফেটে গেল না তো? খুলে দেখে নিল, কই কিছুই তো কাটেনি ফাটেনি, তাহলে রক্ত কোথা থেকে আসলো? 7-5 ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায়। সামনে থাকা আয়নার দিকে নিজেকে একবার দেখে নিল। শাওয়ার নিয়ে বাসার বাইরে চলে গেল। রাত করে সবাই বাসায় এসেছে, তা এখনো যে যার রুমে ঘুমোচ্ছে। হাঁটতে হাঁটতে গদির মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছে।
পেছন থেকে রাহুল মাথায় টোকা মেরে পাশে বসে বলল, কিরে মামা, তুই তো চুপ হওয়া, রুস্তম নিকলা। হুম। কি বলিস বেটা? তেরা বাত মেরা সমাজ মে নেহি আয়া। চা খাবি? ফ্রিতে খাওয়ালে কেই বা না খাই। মামা আরেকটা চা দাও তো। তা দিনকাল কেমন যাচ্ছে? আমার তো কোনো রকমে চলছে মামা, কিন্তু তুই এমনটা কেন করলি? কি করলাম? ধুর বেটা, শুনলাম তোর বিয়ে নিশাদের সাথে। নিশাদ নিজেও আজকে বলেছে, দাওয়াতও দিয়ে দিল। যখনই রেডি হয়ে নিশাদের বাসায় গেলাম, শুনলাম তোর নাকি নিশাদের সাথে বিয়ে। নিশাদ নিজে আমাকে বলেছে, দাওয়াতও দিয়েছিল। যখনই রেডি হয়ে নিশাদের বাসায় গেলাম, শুনলাম তুই নাকি বিয়ে করতে মানা করে দিয়েছিস। কিন্তু কেন? 4 বছরের রিলেশনে বিয়ে করলে প্রবলেম কোথায়? মাম্মা তুই জানিস না নিশাত মেয়েটা কেমন, আমি খুব ভালো করে জানি। আর মামা, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা আছে, এটা ভাবাটাও বোকামি। সেটা তোদের পার্সোনাল বিষয়, তোরা যা ভালো বুঝবি তাই তো করবি। তা মামা, তুমি তো চুপ হওয়া, রুস্তম নিকলা। বুঝলাম না, তুই একই কথা দ্বিতীয়বার বলছিস, কি বোঝাতে চাইছিস? আরে বেটা, তুই 1000 কোটিপতির মালিক হয়েও এমনিতে তুই কোটিপতি। তার উপরে তোর বাবার 1000 কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও আমাদের সাথে সব গোপন করে রাখছিলে। তার কথা জিজ্ঞাসা করলে বলতি ছোট্টবেলায় মারা গিয়েছে। এমনভাবে চলাফেরা করো মিয়া, কেউ দেখলে বলবে তুই একটা জাত ফকির নেই। কি বলছিস? আমার বাবা কোটি টাকার মালিক হতে যাবে কেন? তাছাড়া আমি তো জানতাম আমার বাবা নেই, কিছুদিন আগেই জানতে পারলাম আমার বাবা বেঁচে আছেন। জানি মামা, সবই জানি। নিশাদ সবকিছুই বলেছে আমাকে। ও হয়ে তোকে বলতেই ভুলে গিয়েছি। নিশাদ হাসপাতালে আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো আমি কি করব? অসুস্থ হয়েছে, আবার ভালো হয়ে যাবে। কি বলছিস মামা? এবার তো করতে পারিস। মামা আমার ভালো লাগছে না এখন, আমি বাসায় গেলাম। নীল চায়ের বিল দিয়ে বাসার দিকে রওনা দিল। সকাল 9টার দিকে নীলের রুমে এসে দেখলো তনু ঘুমোচ্ছে। নীল রুমে নেই। নীল তনুকে ডেকে চলে যায়। তনু ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখলো অবন্তিকা নীলু টিভির সঙ্গে বসে আছে। এটা তনুর কাছে মোটেও ভালো লাগেনি। সকাল সকাল টিভি দেখার মানেটা কি? তনু রান্নাঘর খুঁজতে শুরু করে। নীলু তনুকে নিয়ে রান্নাঘরে চলে যায়। অবন্তিকা টিভি দেখতে মনোযোগী ছিল। নীলের কথা শুনে তনুর দিকে তাকায়। অবন্তিকার কেন জানি তনুকে দেখলেই হিংসা হয়। মেয়েটা এত সুন্দর কিভাবে হলো? নিশ্চিত কোনো ভালো দামি ক্রিম মাখে। অবন্তিকা মনে মনে 7-5 ভাবতে থাকে। না, ভাবিকে জিজ্ঞেস করবো ক্রিমের নাম। যদি অবন্তিকা দেখতে আসলে সুন্দরী, তবু হিংসা হয়। কিছুক্ষণ পর নীল বাসে আসলো। রুমে গিয়ে দেখলো বিছানায় এখনো এলোমেলো আছে। ইস, তনুটা এত খাটাস কেন? নিজে এত সুন্দর হয়েও রুমটা একটু সুন্দর করে রাখলে কি হয় বলে বিছানার চাদর ঠিক করতে যায়। রক্ত! একই বিছানার চাদরেও রক্তের দাগ। একই বাবা, রক্তের সাগর বয়ে গিয়েছে আমার রুমে। তাড়াতাড়ি চাদরটা নিয়ে ওয়াশরুমে রেখে দিল। খুব খিদে পেয়েছে। নিচে এসে খাবার টেবিলে বসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। নীলের চেঁচামেচি শুনে জিসান, আম্মু, আভা, ফুপু সহ সবাই সামনে এসে বসে আছে। কি রে, এইভাবে চেঁচামেচি কেন? খিদে পেয়েছে তাই বলে চিৎকার দিতে হবে? অবন্তিকা, যা নীলের জন্য কিছু নিয়ে আয়। না থাক অবন্তিকা, তুই বস, আমি নিয়ে আসতেছি। সারাদিনে তনুর ছায়াও দেখেনি নীল। সারাদিন নীলু আর অবন্তিকার সাথে গল্প করে কাটিয়ে দিয়েছে। রাতে খাওয়া শেষে নীল রুমে শুয়ে আছে। বাবা বলেছে কালকে ঢাকায় চলে যাব, সাথে সারা ফ্যামিলি যাবে। শুনে খুব ভালো লাগছে। একটু পর তনু রুমে আসলে নীল চোখ বন্ধ করে চুপ করে থাকে। তনু নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইট অফ করে শুয়ে পড়ে। তনু নীলেরকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আজকে নীলের ভেতরে কোনো বাজে মতলব নেই, চুপ করে শুয়ে আছে। আচ্ছা, আপনি কি ঘুমিয়ে গেছেন? চুপ করে আছে, কথা মুখ থেকে বের হতেই চাইছে না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? কি আজব প্রাণী তুমি! দেখছে ঘুমিয়ে আছি, তবুও ঘুম থেকে ডেকে তুলে বলছো ঘুমাচ্ছি কি না। সরি, আমি ভাবলাম আপনি জেগে আছেন। কি বলবে বলো? আপনি কি আমার উপরে রেগে আছেন? কি আজব, আমি তোমার উপরে রেগে থাকবো কেন? তাহলে উল্টো দিকে তাকিয়ে শুয়ে আছেন কেন? এই দিকে তাকান। ও মাগো, আমি উল্টো দিকে তাকিয়ে শুয়ে আছি বলে তোমার উপরে রেগে আছে, এটা কে বলল?
তাহলে এই দিকে তাকাও। তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আমি তোমার দিকে ফিরে শুবো কেমনে? তনু লজ্জা পেয়ে ছেড়ে দিল। নীল তনুর দিকে তাকিয়ে শুয়ে আছে। এখন কিন্তু নীলের ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করছে। তনু চুপ করে নীলের চোখের দিকে তাকিয়ে আছে। নীল তাকিয়ে আছে তনুর ঠোঁটের দিকে। তনুর ঠোঁটগুলো কাঁপছে। নীল না চাইতেও 4 ঠোঁট এক করে দিল। নীল ইতিহাস করতে যাচ্ছিল, তখনই রাহুল ফোন দিল। 2 বার কেটে দেওয়ার পরেও যখন আবার কল দিল, তখন নীল ফোন অফ করে রেখে দিল। অবশেষে ইতিহাস করতে শুরু করলো। সকালবেলায় দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। তনু তখন তিলাওয়াত করছিল। দরজা খুললে নীলু ভিতরে আসলো। নীলকে ডেকে তুলে, কি হয়েছে? ভাইয়া, তুই কিছু শুনেছিস? না, কি হয়েছে? ভাইয়া, নিশাত মারা গিয়েছে। কথাটা শুনে নীল লাফ দিয়ে উঠে বসলো। কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, কাল রাতে নর্থ ইস্ট মেডিকেল কলেজে হাসপাতালে মারা গিয়েছে। আমি এইমাত্র খবর পেয়ে তোর কাছে ছুটে আসলাম। নীলের চোখের কোণে পানি জমেছে। আমি তো শুনেছিলাম ও হাসপাতালে আছে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? রাহুল আমাকে বলেছিল ওকে দেখতে যাওয়ার জন্য, আমি যাইনি। তনু মুখের উপর হাত গুছে দিল। 1টার সময় দাফন করা হয়েছে। নীল জানাজা নামাজে গিয়েছিল। নামাজ শেষে বাসার দিকে চলে আসছে। রাস্তায় রাহুলের সাথে দেখা। আচ্ছা, তুই এত বড় স্টুপিড কেন? তুই জানিস কালকে রাতে কত হাজারবার তোকে ফোন দিয়েছি, তুই তো শালা ফোন অফ করে রেখে দিলি। দোস্ত, কেউ জানতেই পারো না আমি নিশাদকে মেরে ফেললাম। সেদিন বিয়েটা না ভাঙলে হয়তো আজকে নিশাদ বেঁচে থাকতো। নিজেকে দোষারোপ না দিয়ে এনে একটা চিঠি নিকের দিকে বাড়িয়ে দিল রাহুল। নীল রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীল চিঠিটা পড়তে চেয়েও পারে না, হাত থেকে পড়ে যায়। রাহুল চিঠিটা নিয়ে নীলের পকেটে ঢুকিয়ে দিল। রাহুল উল্টো দিকে হাঁটা ধরল। নীল বাসায় চলে আসে। রুমে বসে আছে। নিশাতের বিষয়টা সবাই জানে। আজকে ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। নীলের এই অবস্থা দেখে যাও ক্যান্সেল করে দেওয়া হলো। সকাল থেকে এখনো অবধি না খেয়ে বসে আছে নীল। তনু নীলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে সেও ব্যর্থ। নীল চিঠি হাতে বসে আছে। চিঠি খুলতে সাহস হচ্ছে না। হয়তো আমার নামে অনেকগুলো অভিমানে বরাদ্দ করা অভিযোগ থাকবে, যেগুলো পড়লে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবো না। লম্বা করে নিঃশ্বাস নিল। বুকের ভেতরে সাহস নিয়ে কাঁপা কাঁপা হাতে চিঠি খুলে পড়তে লাগলো। 15/8/15/202 প্রিয় নীল, চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন হয়তো আমি আর এই ব্যস্ত পৃথিবীতে থাকবো না, পাড়ি জমাবো অন্য কোনো রাজ্যে। জানি না আমার জন্য আল্লাহ সেখানে কীরকম আযাব সৃষ্টি করে রেখেছেন। তোমার মনে আছে সেদিন ফেনীতে গিয়েছিলাম আমার ছোট ফুপির বাসায় ঘুরতে? তোমাকেও তো বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু তুমি যাওনি। বলেছিলে লোকে কী বলবে। তাছাড়া তুমি তোমার আম্মুকে ছাড়া থাকতে পারো না। সেখানে দিনগুলো তো খুব ভালোই চলছিল। সারাদিন ফুপ্পাতো বোন অনুর সাথে ঘোরাঘুরি আর রাতে তোমার সাথে ফোন আলাপ। হুট করে একদিন অনু জিজ্ঞেস করলো আমার ব্লাড গ্রুপ কী। আমি তো জানতাম না আমার ব্লাড গ্রুপ। যখন জানতে চাইলাম রক্ত দিয়ে কী করবি, আমার এক কাজিন বেচারা নিলয়, 10 বছর বয়স, অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি ব্লাড লাগবে। তাহলে চলো না আমার ব্লাড পরীক্ষা করে দেখি, যদি মিলে যায় তাহলে দিয়ে দিব। আমার কথা শুনে অনু আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেদিন টেস্ট করার পর ব্লাড গ্রুপ তো মিলেনি, তবে আমার জীবনের হিসাবের খাতা সবগুলো পোস্টার করে মিলে গিয়েছিল। জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার। অসুস্থ নামক ভাইরাসটা বেশি দিন হয়নি আমার শরীরে ঢুকেছিল। কথাটা শুনে আমি একদম বিশ্বাস করিনি। অনু আমাকে নিয়ে বাসায় চলে আসে। অনুকে বরাবরই না করে দিয়েছিলাম কাউকে কিছু না বলতে। সেদিন তোমার সাথে কথা বলা বন্ধ ছিল, মনে আছে? যেখানে দুজনে 8টার পর থেকে কথা বলতে লাগলে রাত 3টা+4টা পর্যন্ত এক নাগাড়ে কথা বলে যেতাম। সেখানে হুট করে আমি তোমার ফোন তুলিনি, 100+ কল দিয়েছিলে। পরে এই বিষয় নিয়ে খুব রাগারাগি করেছিলে। তুমি একটার পর একটা কল দিয়েই যাচ্ছ। তখন ফোন রিসিভ করে কি বলতাম তোমাকে? আমি জানি সত্যটা আমি লুকাতে পারবো না, তোমাকে বলে দিব, তাই ফোন তুলিনি। আমার মাথা কাজ করছিল না, ফ্যামিলিতে জানাবো নাকি জানাবো না এটা ভেবে আমি কাউকে জানাইনি। আমার অসুস্থতার কথা শুনে কেউ ভালো থাকতে পারবে না। আমি সবার আদরের ছিলাম। ওরা আমাকে বাঁচাতেই চাইবে, যদিও সেটা অসম্ভব। আমি চাইছি না আমার জন্য সবাই কষ্ট করুক।
আমার হাতে 4 মাস প্লাস আছে। এই 4 মাস আমি হাসি খুশি জীবনটাকে উপভোগ করতে চেয়েছি, তাই তো কিছু বলিনি। একদিন হুট করেই মরে যাব, না হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করার 10 + 15 দিন আগে সবাই জেনে যাবে, তখন হয়তো ওরা কিছুদিন কষ্ট পাবে। 4 মাস আগে থেকে কষ্ট পাওয়ার থেকে একদিন আগে থেকে কষ্ট পাওয়া কিছুই নয়। সেদিন যদি আমি বলে দিতাম আমার ব্লাড ক্যান্সার, সবাই পেরেশানিতে পড়তো, সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়িতে থাকতো সবাই। আব্বু আম্মু তাদের কষ্ট আর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ওদের কষ্ট দেখে তো আমি নিজেই মরে যেতাম। যাকে জীবনের থেকেও ভালোবাসি সে আমার সামনে কষ্ট পাবে, আমার জন্য এটা কিভাবে মেনে নিতাম বলো? ফেনী থেকে বাসায় চলে আসলাম। আসার আগে অনুকে ওয়াদা করিয়েছিলাম কাউকে কিছু না জানাতে। সেদিন অনু আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল। বাসায় এসে আবার কলেজে যেতে শুরু করলাম, কিন্তু তোমাকে দেখে ঠিক থাকতে পারতাম না। তাই তাই তো সব কিছু সরি বলে মিটিয়ে নিয়েছিলাম। তোমাকে বলার সাহস হচ্ছিল না, তাই কিছু বলিনি। পরক্ষণেই মনে হলো তোমাকে ভালো রাখতে হলে তোমার সাথে ব্রেকআপ করতে হবে, কিন্তু তুমি এত ভালো মনের মানুষ ছিলে। আমি হাজারটা রিয়্যাক্ট করলেও তুমি উল্টো সরি বলতা। তাহলে কিভাবে ব্রেকআপ করতাম বলো? আমার কাছে কোনো কারণ ছিল না তোমার থেকে দূরে সরে যাওয়ার। আমি যতই দূরে থাকতে চেয়েছি ঠিক ততটাই আবার কাছে চলে এসেছি। দিন 2-1 যেতে না যেতে তোমার বোন আমার কাছে ফোন করে তোমার নামে একটা বড় মিথ্যা অভিযোগ তুলে ধরলো। সেদিন তোমার নামে এসব ফালতু কথা শুনে মনে হচ্ছিল নীলুকে বেশ কয়েকটি থাপ্পড় মেরে দিই, কিন্তু মারিনি। আমার কেন যেন মনে হলো আমি তো তোমার সাথে আলাদা হওয়ার কারণ খুঁজতেছি। তাহলে এই অভিযোগ দিয়ে শুরু করা যাক। তোমাকে ফোন দিয়ে তোমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি যতটা গালি দিয়েছি, যতটা বাজে কথা বলেছি, একটা কথাও আমার মন থেকে আসেনি। তোমাকে কিভাবে গালি দিব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই আগে থেকে খাতায় লিখে তারপর তোমাকে ফোন করেছিলাম। তোমার মনে আছে আমি তোমার জিমেইল আইডি আর ফেসবুক আইডি দুইটা আমরা দুজন মিলে ব্যবহার করতাম। তোমার আইডিতে গল্প লিখে পোস্ট করতাম আমি, আর ক্রেডিট তুমি নিতে। থাকো ওসব কথা। আমার খুব চিন্তা হচ্ছিল তুমি কোথায় যাবে, কোথায় থাকবে। তাছাড়া ঢাকাতে তোমার কেউ নেই, কার কাছে থাকবে, কি করবে না করবে, এটা ভেবে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। আমি আমার লোকেশন অন করতেই দেখতে পেলাম তুমি ঢাকার দিকে যাচ্ছ। ঢাকা পৌঁছাতে তোমার 6 ঘন্টা প্লাস লাগবে, সকাল হয়ে যাবে। তখনই মনে পড়লো তোমার রিফাত নামের একটা ফ্রেন্ড আছে ফেসবুকে, ওর বাসা নোয়াখালী। আর ঢাকা থেকে নোয়াখালী তেমন একটা দূরে নয়। রিফাত চাইলে তোমার আগেই চলে আসবে। আমি তোমার মেসেঞ্জার থেকে ওর সাথে কথা বলে ওকে ঢাকাতে পাঠিয়ে দিলাম। তখন চিন্তা হচ্ছিল তুমি রিফাতকে কল দিবে কি না। ভাগ্যিস তুমি রিফাতকেই কল দিলে। সেদিনের পর থেকে মাঝে মধ্যে তুমি কল দিলে খারাপ আচরণ করতাম। 11/9/202। চিঠি ঠিকই লিখতেছি, আমি আদৌ জানি না এগুলো তোমার কাছে পৌঁছাবে কি না। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। 1 মাস যেতে না যেতে তোমাকে কল দিয়ে জানিয়ে দিলাম আমার বিয়ে হচ্ছে। এদিকে সত্যি সত্যি আমার মা বাবা আমাকে বিয়ে দিতে চাইছে। তাছাড়া আমিও কাউকে কিছু বলতে পারছি না। অতঃপর একদিন হুট করে তোমার বাসা থেকে লোকজন এসে আমাদের বিয়ে ঠিক করে চলে গেল। তখন আরও বেশি কষ্ট হচ্ছিল। আমি তোমার থেকে দূরে সরে যেতে চাই, কিন্তু নিয়তি বারবার আমাদেরকে আরও কাছে নিয়ে আসতে চাই। অতঃপর তুমি বাসায় আসলে। এরই ফাঁকে রিফাতের থেকে জানতে পারলাম তুমি তনু নামের একটা মেয়েকে বিয়ে করেছো, সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে। তাছাড়া আমিও চাইছিলাম না আমি বেঁচে থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি সহ্য করতে পারবো না। মেয়েরা এমনই হয়, বেঁচে থাকা অবস্থায়ও কোনো পরিস্থিতিতে তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। তাই তো আবার তোমার কাছে আসার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম মরেই তো যাব, তাহলে শেষ অবধি তোমার বুকে মাথা রেখে মরে যাই। সেদিন তোমার বাসায় গেলাম, তুমি আমাকে না চেনার ভান করে অপমান করলা, সহ্য করতে পারিনি। আবার সরি বলতেও বাইপাস চলে আসলা। সেদিন আমার জীবনের সবচেয়ে বেস্ট দিনগুলির মধ্যে একদিন ছিল। তোমার বাইকের পেছনে বসে শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে পেরেছি। এদিকে আমার সময়ও শেষ হয়ে আসছে। সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলল সময় আর তেমন বেশি নেই, বড়জোর 15 দিন। তোমাকে কাছে পাওয়ার নেশায় আমি আম্মু আব্বুকে বলে বিয়ের ডেটটা সামনে আনলাম। বললাম কালকের আজকের ভেতরে আমাকে বিয়ে দিতে হবে। সব কিছু ঠিক ছিল, তোমার ফ্যামিলিও রাজি হয়ে গেল, কিন্তু হুট করেই বিয়ের আগের রাতে তোমার বাসা থেকে না জানিয়ে দিল। আমার অবস্থাও খারাপ, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অন্য একজনের হাতে লেখা, আমার আর লেখার শক্তি নেই, তাই রাহুলকে দিয়ে লেখাতে হচ্ছে। শুনলাম তোমার বাসার সবাই নাকি
পরের দিন সকালবেলায় নোয়াখালী গিয়েছেন তোমার বউকে নিয়ে আসার জন্য। খুব ভালোই হলো। ভালো থেকো। আমার বলার মতো আর তেমন কিছু নেই। চিঠিটা লেখার একমাত্র কারণ আমি চাই না মৃত্যুর পরেও তুমি আমাকে ঘৃণা করে বেঁচে থাকো। তুমি তোমার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকো, আমি না হয় আমার মৃত্যুর জন্য অপেক্ষা করব। নীল, আই লাভ ইউ। তোমাকে অসম্ভব ভালোবাসি প্রিয়। 3:55। জানি না তুমি এখন কি করছো, কি এমন ঘুমাচ্ছ নাকি বউয়ের সাথে গল্প করছো। রাহুলের মোবাইল দিয়ে তোমাকে কতটা কল দিয়েছি জানো? শুধুমাত্র তোমার সাথে শেষবারের মতো কথা বলবো বলে। বাহিরে আম্মু আব্বু ভাইয়া ভাবি সবাই কান্না করছে। এই শেষ সময়েও ওদেরকে কাছে আসতে দিচ্ছি না, শুধু তোমার সাথে কথা বলবো বলে। কিন্তু তুমি তো ফোনও তুলছো না। যাক, আরামের ঘুমাও। আমার কপালটা এত খারাপ হবে কখনো ভাবতেই পারিনি। ভালোই হলো তোমার সাথে কথা না বলতে পেরে। তোমার সাথে কথা বললে হয়তো তুমিও সব কিছু জানার পর কষ্ট পাবে। ভালো থেকো। নীলের হাত থেকে চিঠিটা পড়ে গেল। চোখের জলগুলো বাধা মানতে নারাজ। তনুও পাশে বসে আছে। তনু নিজের গালে হাত দিয়ে বুঝতে পারলো ওর চোখেও জল। তনু কখন যে কান্না করে দিয়েছে সে নিজেও জানে না। নীলের নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। সামান্য থেকে সামান্য কথাটাও আমাকে বলতা, আর তোমার এত বড় একটা অসুখের কথা আমার থেকে কেন লুকিয়ে রাখলে? তুমি আমাকে এতটা ভালোবাসতে, আর আমি তোমাকে দিন দিন অপমান করেই যাচ্ছে, আর তুমি সেটা নীরবে সহ্য করে গেলে। একবার ফিরে এসে দেখো, পৃথিবীর সব ভালোবাসা তোমার পায়ে ঢেলে দিব। নীলের মুখে সব ভাষা হারিয়ে গেছে, কথা বলার শক্তি নেই, মাথাটা ধরে আসছে। যেখানে ছিল সেখানেই শুয়ে পড়ল। একে একে 4-5 দিন চলে যায়। নীল এই কয়েকদিনে কিছুটা স্বাভাবিক হয়েছে। জিসন নীলের এরকম অবস্থা দেখে ঠিক করলো কালকেই ঢাকায় চলে যাবে। রাতে তনুর জামা কাপড় সবকিছু গুছিয়ে রাখছে। নীল রুম থেকে বের হয়। আম্মু, তুমি আমাদের সাথে চলো না, কয়েকদিন ঘুরে আসি। ওই, আমি গিয়ে কি করব? তাছাড়া ঘুরতে যাবি মানে? তোর বাসায় তুই একেবারে চলে যাচ্ছিস, মাঝে মধ্যে ঘুরতে আসবি, আমাদের সাথে দেখা করে যাবি। আমরাও যখন মন চাইবে তোকে গিয়ে দেখে আসবো। বুঝলাম না, কি বলো এসব? আমি ঢাকাতে একেবারে যাব কেন? আর ঘুরতে আসবো মানে কি? কিছুদিন থেকে তারপর একেবারে চলে আসবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো নাকি? আরে পাগল, এটা তো তোর মিথ্যে পরিচয় ছিল, আর ঢাকায় তোর বাস্তব পরিচয়। তোর বাবা আছে, দাদা দাদি, ফুপু ফুপা সব আছে। আমাকে ছেড়ে থাকতে কে বলেছে? সবসময় ফোনে তো যোগাযোগ হবেই, তাই না? আমি এত কিছু বুঝি না। আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না। আরে দেখ, এমনিতেই তোর বাবার থেকে আমি তোকে 20টা বছর আলাদা করে রেখেছি, আর পারবো না আমি তোর বাবাকে কষ্ট দিতে। কষ্ট দিতে কে বলেছে? আব্বুকে বিয়ে করে ফেলো না, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কথাগুলো বলে নীল মাথায় হাত দিয়ে জিভে কামড় দিল। এটা আমি কি বললাম? সাথে সাথে ঠাস ঠাস করে একটা থাপ্পড় নীলের গালে এসে পড়ল। তোর লজ্জা করে না মাকে এইসব বলতে? ছি, দূর হ আমার সামনে থেকে। আমি যদিও ইচ্ছে করে কথাটা বলি, তবু এখন বলছি, আমি কারোর সাথে কোথাও যাব না তোমাকে ছাড়া। তুমি যদি আমার বাবাকে বিয়ে করে নাও তাহলেই আমি বাবার কাছে যাব, মানে ঢাকায় যাব। না হলে 20 বছর দূরে রেখেছ, আরও 40 বছর রেখে নাও। এইগুলো যেখানে সেখানে রেখে দাও। নীল গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। জিসন তখন দরজার পাশেই ছিল। যাওয়ার সময় নীল আর চোখে তার বাবাকে দেখেছিল। সে জানতো না তার বাবা এখানে দাঁড়িয়ে আছে। নীল রুমে গিয়ে বসে আছে। তনু সবকিছু গোছাচ্ছে। কেন, এগুলো কি লাগবে না? তাহলে আমরা ওখানে গিয়ে পরবো কি? হুট করে তো আর শপিং করা যায় না। বেশি কথা বলো কেন? তোমায় বললাম আপাতত এগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও। কালকে আমরা ঢাকা যাচ্ছি না? কিন্তু কেন? আব্বু কিছু বলেছেন আপনাকে, নাকি আম্মু বলেছেন? থাপ্পড় চেনো থাপ্পড়? এই মুহূর্তে তোমাকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে। একে তো টেনশনে পড়ে আছি, তার উপরে এক কথা বারবার বলছো। তোমাকে যেটা বললাম সেটা করো। তনুর ধমক শুনে চুপ হয়ে যায়। চেহারা লাল বর্ণ হয়ে এসেছে। নীল তনুর দিকে তাকায়। আচ্ছা, এদিকে আসো। তনু একই জায়গায় দাঁড়িয়ে আছে। নীল কাছে গিয়ে তনুর চোখের দিকে তাকায়। তনুর চেহারা ফ্যাকাশে হয়ে আছে। নীলের খারাপ লাগছে। আচ্ছা, একটা হাসি দাও। তনুর মনের উপর জোর করে, দুইটা ঠোঁট হিহি করে। আরে বাব্বা, এত শুকনো হাসি কেন? দেখতেই পাচ্ছ আমার মন খারাপ। তারপরেও কেন একটার পর একটা কথা বলো শুনি? তুমি এখানে আসার পর থেকে
সব কিছু বুঝো আর না বুঝো, এটা হয়তো বুঝতে পারছো আমি আমার আম্মুকে কতটা ভালোবাসি। তাহলে তুমিই বলো, আমি আম্মুকে ছেড়ে একেবারে ঢাকায় কিভাবে চলে যাব? আম্মু আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। তনু কিছুটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। নীল জিসানের বরাবরই লম্বা। তনু নীলের দুই চোখের পাপড়িতে কিস করে বসে। নীল হালকা কেঁপে ওঠে। তনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে। লাল ওই ঠোঁটের উপরে এখনো নীলের চোখের লোনা পানি লেপ্টে রয়েছে। নীল 7-5 ভাবতে ভাবতে তনুর ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে আসলো। তনু শক্ত করে নীলের পিঠে জড়িয়ে ধরে। কয়েক মিনিট পর নীল নিজ থেকেই তনুকে ছেড়ে দিল। তবে তনু এখনো নীলকে জড়িয়ে ধরে আছে। লজ্জায় মুখোমুখি না হয়ে তনু নীলের বুকের ভেতরে মুখ লুকিয়ে আছে। এভাবে কতক্ষণ ছিল সেটা লেখকও জানে না। দরজায় ঠকঠক শব্দে দুজনেরই হুঁশ ফেল। এদিকে দরজা খোলা থাকায় নীলু এসে দরজার পাশে দাঁড়িয়েছিল। প্রায় 1 মিনিট দাঁড়িয়ে থেকে ডাক দিল। তনু হঠাৎ নীলুকে দেখে কিছুটা লজ্জায় পড়ে যায়। নীল চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বের হয়ে যায়। হয়েছে লজ্জা কুমারী, আর লজ্জা পেতে হবে না। কখন এসেছো? এই তো 10-15 মিনিট আগে। তনু এবার চোখগুলো বড় করে ঢুকিয়ে তনু হয়েছে, আর ভয় পেতে হবে না। আমি কিছু দেখিনি, 1 মিনিট হবে এসেছি। কই, দরজা খোলা রেখে রোম্যান্স করার সময় তো ভয় করেনি, তাহলে এখন কেন ভয় করছে? আশা করি নেক্সট টাইম দরজা বন্ধ করে রাখবে। বলা তো চাই না কখন কি করে বসো। লজ্জায় চুপ করে যায়। ও হ্যাঁ, আমি কি করতে আসলাম আর কি বলছি। শোনো, তোমার জামাই এটা এরকম কেন? কি করেনি সেটা বলো। আম্মু কে বলছে বিয়ে করতে? এখন তুমিই বলো, আম্মু কি এখনো বিয়ের বয়স আছে? আম্মু তো কান্না করছে এখন। ও মা গো, কি বলো এগুলো? কার কাছে বিয়ে দিবে? তুমি তোমার জামাইয়ের মতোই হইলা। তোমার শ্বশুরের সাথে আম্মুর বিয়ে দেবে, এটা কোনো কথা? হ্যাঁ, এটাও তো কথা। আমার শাশুড়ির বিয়ে তো শ্বশুরের সাথেই হবে, না হলে কি অন্য কারোর সাথে হবে নাকি? পাগল, তুমিও পাগল, তোমার স্বামীও পাগল। চলে গেল হন হন করতে করতে। তনু খাটে বসে হাসতে হাসতে লুটিয়ে পড়ে। আর নীল ছাদে দাঁড়িয়ে আছে। চারদিক অন্ধকার, আকাশে চাঁদ মামা নেই। জিসান খেয়াল করলো সিঁড়ি দিয়ে কেউ একজন ছাদে আসছে। কিরে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? রাত অনেক হয়েছে, ঘুমাবি না? না না, আমি আম্মুকে ছেড়ে ঢাকায় যেতে পারবো না। তুমি বরং সবাইকে নিয়ে কালকে চলে যাও। মাঝে মধ্যে আমি ঘুরতে যাব আম্মুকে নিয়ে। এটার দরকার নেই, কালকে আমাদের সাথে তোর আম্মুও যাবে। উনি তো কয়েকদিন থেকে আবার চলে আসবেন, তাহলে ওখানে গিয়ে কি করবেন? থাক না বাবা, আমরা এখানেই ভালো আছি। আরে গাধা, তুই বলেছিলি না তোর মাকে তুই একেবারে ঢাকায় নিয়ে যেতে? আমি সেটাই করেছি। মানে? এতে মানে করছিস কেন? এত মানে করছিস কেন? শুধু তোর জন্য, আমার বাবাইর খুশির জন্য হলেও আমাকে কালকে আমি আর তোর আম্মু বিয়ে করব। এটা শুধু আমার কথা নয়, পরিবারের সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। নীল হুট করেই জড়িয়ে ধরল। জিসানকে ধন্যবাদ দিল। পরের দিন সবাই সবকিছু গুছিয়ে গাড়িতে বসে আছে। নীল যাওয়ার আগে মাম্মি রুমে যায়। মামুনি, এই নাও। কি এটা? আমার সব কিছু রাকিব আর নীলুর নামে লিখে দিলাম, কারণ আজ হোক বা কাল নীলু তো আবার এই বাসায় আসবে। আমার বোনকে ছেলের বউ নয়, নিজের মেয়ের মতো দেখে রেখো। যেই দেখায় থাকবে আদর, ভালোবাসা আর শাসন। আমি জানি আমার আম্মু যেমন আমাকে ভালোবাসে তেমনি। তোর কি মনে হয় আমি পাথর দিলাম? আমার মন নেই? আমি কি মানুষ নই? আমি তোর সাথে না বুঝে অন্যায় করেছি। মানুষ মাত্রই ভুল, তাই বলে তুই আগের কথাগুলো মনে রেখে সমস্ত কিছু আমাদের নামে লিখে দিবি? আমি এটা নিতে পারবো না। তোর বোন তো আমার মেয়ে, তাহলে মেয়ের মতো কিভাবে দেখবো? মামুনি কাগজগুলো নীলের হাতে তুলে দিলেন। আমার বোনকে ছেলের বউ নয়, নিজের মেয়ের মতো দেখে রেখো। যেই দেখায় থাকবে আদর, ভালোবাসা আর শাসন। আমি জানি আমার আম্মু যেমন আমাকে ভালোবাসে তেমনি আপনি রাকিবকে অসম্ভব ভালোবাসেন। তার থেকে কিছুটা ভালোবাসা আমার বোনকে দিও। থাক না মামুনি, এইগুলো আমার আর লাগবে না। আমি শুনেছি আমার বাবার অনেক টাকা আছে, তাহলে এইগুলো দিয়ে আমি কি করব? আর হ্যাঁ, আগামী 1 বছরের ভেতরে সবাইকে রাজি করিয়ে আমি নিজেই নীলুর বিয়ে দিব। তার আগে রাকিবকে বলবা
ব্যাংক থেকে টাকা তুলে বাজে খরচ না করে কিছু করার জন্য। আচ্ছা মামুনি, আমি তাহলে যাই, সবাই অপেক্ষা করছে তো। সেটা নিয়ে তুমি চিন্তা করো না। তুই ঢাকায় গিয়ে রাকিবকে বাসায় পাঠিয়ে দিলেই হবে। আর নীলুকে নিয়ে তোর চিন্তা না করলেও চলবে। তুই বল, ছোটবেলা থেকে আমি কি তোদের দুজনকে কখনো অন্য চোখে দেখেছি? আমি রাকিবকে যতটা আদর ভালোবাসা করি তার চেয়েও দ্বিগুণ আমি তোরে আর নীলুকে ভালোবাসি। কাবাবে হাড্ডি হয়ে গেলাম। তাহলে সরে যা, না করছে কে? তোমার কি মনে হয় আমি এখন নেমে যাব? আমি কি সেটা বলেছি? আপনি এমন কেন? কথায় কথায় ছোট বোনদের সঙ্গে ঝগড়া করেন কেন? এই অবন্তিকা, কি হয়েছে? বলা যাবে না। কানটা এদিকে দে। বল। বেশরম, তোর সমস্যা কি? তুই ওইদিকে তাকাচ্ছিস কেন? নীলু আস্তে আস্তে বলল। তো আমি কোন দিকে তাকাবো? এক কাজ কর, আমাকে অন্ধ করে দে। চুপ কর শাকচুনি। কি হলো, আপনি আবার গাড়িতে উঠলেন কেন? আরে ভাই, কোথায় নিয়ে এসেছো? আপনি ভুল করে অন্য কারো বাড়িতে নিয়ে এসেছো। ইয়া আল্লাহ, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? নীল ভাইয়া, গাড়ি থেকে নামো। এটাই আমাদের বাড়ি। এত অবাক হওয়ার কি আছে? জীবনে মনে হয় আর কোনোদিন দেখোনি। ভাবি, তুমি আমার সাথে আসো। কি বলছিস সেইগুলো? আমার বাবা বড়লোক শুনেছি, তাই বলে এত বড়লোক সেটা কল্পনা করিনি। তুমি মেঘনা গ্রুপের নাম শুনছো? সেটা আবার কি? ফ্রেশ চেনো? আটা ময়দা ফ্রেশ তেল। এটা জানি। ওইটার নাম ম্যাগি গ্রুপ। ওইটা আমার মামা তোমার বাবার। নীল হা করে তাকিয়ে আছে বাড়ির দিকে। অবন্তিকা, নীলু, এরপর তনু বাড়ির ভেতরে চলে গেল। নীল পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যে আব্বু আম্মু আর বাকি সবাই চলে আসে। অবন্তিকা তনুকে একটা রুম দেখিয়ে দিল। আজ থেকে নাকি ওই রুমে নীল আর তনু থাকবে। সেই রুমের দেয়ালে একজন কম বয়সী মহিলার ছবি টানানো দেখে নীল বাইরে এসে তার দাদিকে জিজ্ঞেস করে, আরে, আমার রুমে দেখলাম একজন কম বয়সী মহিলার ছবি টাঙানো। ওই দেখো, টিভি রুমেও তো সেম ছবি। আরে ওটা তো সামিয়ার ছবি, হতাশ হয়ে বললেন। সামিরা আবার কেডা? নামটা কোথাও শুনেছি, ঠিক মনে পড়ছে না। তোর মা। কথাটা বলেই টুপ করে এক ফোঁটা চোখের জল ফেলে চলে গেলেন। ওনার খুব ঘৃণা হচ্ছে ওনার স্বামীর উপরে। জন্মের পরেই ছেলের থেকে মাকে কেড়ে নিল। ছেলেটা আজকে তার মাকেই চিনতে পারছে না। নীল সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। তার মায়ের জন্য কষ্ট হলেও চোখের জল বের হয় না, কারণ তার এক মা চলে গেলেও আর এক মা আছে। রাত 11টা। আজকে নূরজাহান আর জিসানের বাসরাত। আচ্ছা বলো তো, আব্বু আম্মু এখন কি করছেন? আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। আরে ধুর, তুমি সবসময় নেগেটিভ ভাবো কেন? পজিটিভ কিছু ভাবতে পারো না? কি জানি, হয়তো গল্প করছেন। হাজারো না বলা কথাগুলো আজকে বলে দিচ্ছেন। আচ্ছা, আমার মধ্যে কি আছে যে আমি তোমার বয়সে ছোট থাকার পরেও আমাকেই বিয়ে করতে হলো? সেটা কেমন কথা? বিয়ে তো আল্লাহর হাতে, উনি যা চাইবেন তাই হবে। আমরা শুধু উসিলা। জানি, পাগল মাইয়া। আম্পা তনুর উপরে তুলে দিয়ে কোলবালিশের মতো জড়িয়ে ধরল তনুকে। ছাড়ুন আমাকে। কোলবালিশ পেয়েছেন নাকি? আমার কষ্ট হয় তো। আচ্ছা, আমরা কি এখন বেবি নিব নাকি আরো পরে? দূর, ভালো লাগে না। কি বলেন এইসব? তনু লজ্জায় পড়ে যায়। যেটা সত্যি সেটাই বলছি, এত লজ্জা পেতে হবে না। আমার মনে হয় আর 5 বছর পরে বেবি নিলে ভালো হয়। না, আল্লাহ যখন চাইবেন তখন। এখানে আমরা দিন তারিখ ঠিক করার কে? আমরা কে মানে? আমরা ওর বাবা মা। ও কোথায়? কে কোথায়? আমরা যার বাবা মা সে কোথায়? ওটা তুমি জানো। চলো একটু রোম্যান্স করি। আমি পারবো না, মাফ করবেন। কিন্তু কেন? জানি না, আজ থেকে সহবাস করা যাবে না। তাহলে বিয়ে কেন করলাম? আমি জানি না, আমার ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দাও। ওকে, গুড নাইট। ফজরের আজান শুনে ঘুম ভাঙতেই নিজেকে নীলের বুকের উপরে আবিষ্কার করলো। পিচ্ছি ছেলেটা খুব শক্ত করে তনুকে জড়িয়ে ধরে আছে। তনু কোনো রকম নীলের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। উজু করে এসে দেখলো এখনো নীল ঘুমোচ্ছে। ছেলেটা আগে তো নামাজ পড়তো, কিন্তু কিছুদিন হয়েছে ইদানিং নামাজের কথা শুনলে দূরে দূরে থাকে। তনু আজকেও বেশ কয়েকবার ডাকলো নামাজ পড়ার জন্য।
বিরক্ত হয়ে তনুকে ধমক দিল। কি হয়েছে, তোমার সমস্যাটা কোথায় বুঝলাম না। আমার ভালো লাগছে না, আমি নামাজ পড়ছি না। তোমার ভালো লাগছে, তুমি পড়ছো। আমি তোমাকে কখনো মানা করেছি নামাজ পড়তে? তাহলে আমি ঘুমিয়ে আছি, তুমি কেন বলছো ঘুম থেকে উঠতে? আমি মরলে কি তুমি আমার কবরে যাবে? যত সব ফালতু মেয়ে, যাও নামাজ পড়ো। নীল আবার ঘুমিয়ে যায়। তনু মন খারাপ করে নামাজ পড়তে চলে যায়। মনে সাথে অনেক কান্নাকাটি করে। নীলকে দিনের পথে আল্লাহর ইবাদত করার জন্য দোয়া করে। নীল মরার মতো ঘুমোচ্ছে। সকালে নীল ঘুম থেকে উঠে তনুকে খুঁজতে শুরু করে। তনু রান্নাঘরে আছে। বাসার সবাই বারণ করার পরেও তনু রান্না করতে গিয়েছে। আজকের দিনটা চলে যায়, নীল একবারও তনুর দেখা পায়নি। তনু সারাদিন অবন্তিকা আর নীলুর সাথে গল্প করতে ব্যস্ত ছিল, কিন্তু মনটা ছিল নীলের কাছে। সারাক্ষণ ছটফট করছিল, কাউকে সেটা বুঝতে দেয়নি। রাত হয়ে এসেছে। নীল ভাবছে সরি বলবে তনুকে, ওইভাবে বলাটা ঠিক হয়নি। 11টার পর খাওয়া দাওয়া করে কেউ সিরিয়াল দেখছে, কেউ আড্ডা দিচ্ছে। তনু ওসব পছন্দ নয়, তাই সে রুমে এসে লাইট অফ করে শুয়ে আছে, কিন্তু ঘুমোচ্ছে না। চোখ বন্ধ করে আছে। 20 মিনিটের মাথায় নীল এতক্ষণ ছাদে ছিল। রুমে এসে দেখলো লাইট অফ করা। লাইট অন করতেই দেখলো তনু ঘুমিয়ে আছে। নীল লাইটটা আবার অফ করে শুয়ে পড়ল। নীল তনুর হাতটা ধরে, কলিজা, কোথায় ছিলে সারাদিন? একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি? তনু নিশ্চুপ হয়ে আছে ঘুমের ভান করে। তুমি কি ঘুমিয়ে গিয়েছো? আমার তো মনে হয় না তুমি ঘুমাচ্ছ। আমি জানি তুমি জেগে আছো, তাহলে কথা বলছো না কেন? তনু এখনো নিশ্চুপ। কি হয়েছে তোমার? ও, আমি সকালে বকা দিয়েছি তাই রাগ করেছো, তাই তো? ওকে, সরি বাবা, এবার তো কথা বলো। তনু কিছুক্ষণ চুপ থেকে, ওকে সরি বলতে হবে না, আপনার অধিকার আছে আমার উপরে। নীল এবার তনুকে জড়িয়ে ধরে। প্লিজ রাগ করো না লক্ষ্মী সোনা। আমি মোটেও রাগ করিনি। তাহলে মুড অফ কেন? আমি জানি তুমি রেগে আছো। সামান্য জড়িয়ে ধরাতে তোমার কষ্ট হচ্ছে। জানি না, আপনি আমাকে ছাড়ুন, কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। নীল ছেড়ে দিল। কই, আমি জানি তুমি রেগে আছো। সামান্য জড়িয়ে ধরাতে তোমার কষ্ট হচ্ছে। কই, অন্য দিন তো হয় না। তাছাড়া খারাপ তো কিছু করিনি তোমার সাথে। আরে বোঝার চেষ্টা করুন, আপনি আমার সাথে যা ইচ্ছে করতে পারেন, আমার শরীর খারাপ তাই এমন করছি। তোমাকে দেখে তো মনে হয় না তোমার শরীর খারাপ। এতক্ষণ যা করিনি তাই করব। চট করে তনুর ঠোঁটে কিস বসিয়ে দিল। তনুর আর সহ্য হচ্ছে না, তাই চট করে থাপ্পড় মেরে বসল নীলের গালে, যদিও ইচ্ছে করে মারেনি। নীল গালে হাত দিয়ে শুয়ে আছে। আমি বুঝতে পারিনি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তনু যখনই নীলের গালে হাত দেয়, নীল তনুর হাতটা সরিয়ে দিল। চেহারাটা কালো করে শুয়ে আছে। তনু কান্না করছে। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। কিভাবে কি হয়েছে বলতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। নীল পাথরের মতো শুয়ে আছে। তনু নীলের পা জড়িয়ে ধরে। প্লিজ আমাকে একা থাকতে দাও। ন্যাকামো বন্ধ করে আমার পা ছাড়ো প্লিজ। না, আমি ছাড়বো না। আগে বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই মুহূর্তে তনুকে নীলের বিরক্ত লাগছে। যা, ক্ষমা করে দিলাম, শান্তিতে ঘুমাতে দে আমাকে। নীলের আচরণে আর কথাই বুঝতে পারছে নীল তাকে ক্ষমা করেনি। প্লিজ ক্ষমা করুন আমাকে, আমার ভুল হয়ে গিয়েছে। উফ, ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। যাও এবার শুয়ে পড়ো। তনু নাক টানতে টানতে নীলের পাশে এসে শুয়ে পড়ল। না চাইতেও নীলকে জড়িয়ে ধরল। আপনি যা চাইবেন আমি তাই করব। আমি ইচ্ছে করে মারিনি, বিশ্বাস করুন। ক্ষমা তো আমি তোমাকে করে দিয়েছি, কিন্তু তুমি যাই বলো না কেন, তুমি আগের তনু নেই। আজকাল তুমি আমাকে এড়িয়ে চলো। কালকে যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম তুমি বললা তোমার ভালো লাগছে না। আজকে কোনো বাহানা না পেয়ে সরাসরি থাপ্পড় মেরে দিলে, সাথে সকালে বকা দেওয়ার বদলা নিলা। আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনাকে এই জন্য কাছে আসতে দিচ্ছি না, কারণ আমার মাসিক চলছে 2 দিন থেকে। লজ্জায় আপনাকে বলতে পারছিলাম না, তাই দূরে সরিয়ে রাখছি। তার উপরে তলপেটের ব্যথায় মাথা কাজ করছে না, তাই কি থেকে কি হয়ে গেল। এখন আপনি চাইলে সব কিছু করতে পারেন। তবু ভুল বুঝবেন না প্লিজ। আমি আপনার থেকে কেন বদলা নেব? আপনাকে নামাজ পড়তে জোর করি, কারণ আমি আপনার পাশে শুধু পৃথিবীতে নয়, আপনার হাত ধরে জান্নাতে যেতে চাই। আপনি আমাকে বকা দিয়েছেন, আমি রাগ করিনি, অভিমান করেছিলাম আপনার উপরে, কিন্তু বিশ্বাস করেন আমি কেন আপনার থেকে বদলা নেব? আপনি আমাকে চাইলে মেরেও ফেলতে পারেন, আমি ভুল করেও জিজ্ঞেস করব না আপনি আমাকে কেন মেরেছেন।
তনু কান্না করতে করতে নীলের টি শার্ট ভিজিয়ে দিয়েছে। নীলের নিজের কাছে খারাপ লাগছে, একটা মেয়ে হঠাৎ করে কেন আমার সাথে মিশতে বারণ করছে সেটা জানা আমার উচিত ছিল। নিজেকে স্বার্থপর লাগছে, শুধু নিজের চাহিদার কথাটা চিন্তা করলাম। মাসিকের সময় মেয়েরা কতটা কষ্টে দিন পার করে সেটা শুধু তারাই জানে। যে মেয়েটা আমার সাথে দুনিয়াতে নয় জান্নাতে যেতে চায়, আমার ভালোর জন্য আমাকে নামাজ পড়তে বলে, আমি তাকে উল্টো বকা দিচ্ছে। আমি তো সব থেকে বড় স্বার্থপর। নীল চুপ করে থাকে। তনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সরি কলিজা, আমার ভুল হয়ে গিয়েছে। আপনি কেন সরি বলছেন? সব ভুলগুলো আমার। আমি আপনাকে আমার সমস্যার কথা জানাইনি, তাই তো এমন ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি যদি আর একবারও আমাকে আপনি করে বলো তাহলে তোমাকে এক্ষুনি ইচ্ছে মতো বকা দিব। তাহলে কি বলে ডাকবো? তুমি বলেই ডাকো না। আমি পারবো না, আমি আপনি বলাতেই খুশি। কিন্তু আপনিটা কেমন যেন পরপর লাগে। তুমি করেই বলো। চুপ, আর একটা কথাও বলবা না। 100 বার বলবো। দেখি, বলে দেখাও তো। নীলের বুক থেকে মাথা। এই তো বলো। তনু নীলকে আর কথা বলতে দিল না, চার ঠোঁট এক করে দিল।